কোনো রকম ডকুমেন্টস ছাড়াই নেপালে অবস্থিত একটি ডুম হাউসে থাকার অভিজ্ঞতা পেয়ে যাবে এখানে। শুধু তাই নয়, এই ডুম হাউসে থেকে উপভোগ করতে পারবে এক অসাধারণ ভ্যালির ভিউ। যদি হাতে কম সময় থেকে থাকে আর যদি ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যান করে থাকো 1 থেকে 2 দিনের জন্য, আশা করি এই জায়গাটি তোমাদের নিরাশা করবে না। তার সাথে আজ যাব এই পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ছোট্ট একটি গুফার মধ্যে ভোলেনাথের দর্শনে। এটা আমরা করোনার থেকে শুরু করেছিলাম, আর করোনার থেকে শুরু হওয়ার পরে 2-2.5 বছর ধরে চলছে। 2.5 বছর ধরে চলছে। আর ইগলু হাউসটা কতদিন হয়েছে? ইগলু হাউসটা 2 বছর প্লাস। 2 বছর। আর সব থেকে জরুরি, আজ আমাদের বাড়ি ফেরার পালা। এটা আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের 8ম পর্ব, সুতরাং শেষ পর্ব। আজ আমরা জেনে নেব এই 8 দিনে আমাদের কত খরচ পড়েছে টোটাল, ট্রেন থেকে শুরু করে সমস্ত যাত্রা, তার সাথে থাকা খাওয়া এবং সাইট সিন নিয়ে কত খরচ পড়লো, সমস্ত কিছু জেনে নেব। চলো তাহলে শুরু করে ফেলি এই যাত্রা। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গীকার। এই লেপচা জগতে রাতেও একটা খুবই সুন্দর অভিজ্ঞতা পেলাম। নির্ঝুম এবং খুবই সুন্দর একটি রাত কাটিয়ে বেরিয়ে পড়লাম এই লেপচা জগৎ থেকে। তবে আজ আমাদের বাড়ি ফেরার পালা, আর এটি নর্থ বেঙ্গল ট্যুরের 8ম পর্ব। কিভাবে খুবই দ্রুত এই 8টা দিন কেটে গেল বোঝা সম্ভবই হলো না। বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছিলাম জামা কাপড়, আর এই মুহূর্তে ক্যামেরায় বন্দি করে নিয়ে চলেছি খুবই সুন্দর কিছু স্মৃতি। তাই তো বারে বারে তোমাদের বলি, বেরিয়ে পড়তেই পারো এমন অসাধারণ কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য। সত্যি কথা বলতে সব কিছু চলে গেলেও এই স্মৃতিগুলো চিরজীবনের জন্য সাথে থেকে যাবে। সে যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি লেপচা জগৎ থেকে। আর লেপচা জগৎ থেকে কিছুটা এগিয়ে ডান হাতে একটা ছোট্ট মন্দির পড়ে। তোমরা যারা এই পথ দিয়ে গেছো অনেকেরই হয়তো চোখে পড়েছে এই মন্দিরটি, তবে ড্রাইভাররা এই মন্দিরের কাছে দাঁড় করায় না। তাই তোমাদের মনে কৌতূহল থাকতেই পারে যে এই মন্দিরটি কিরকম। আর সেই কৌতূহল কাটানোর জন্যই চলো ঘুরে দেখিনি মন্দিরটিতে। লেপচা জগতেই একটা মন্দির। লেপচা জগতে পাইন ফরেস্ট তো অনেক দেখেছো তুমি। ভোলেনাথ, গণেশ, কার্তিক, মা লক্ষ্মী, বিভিন্ন ঠাকুরের ছবি রয়েছে এখানে। আর জায়গাটি দেখে বোঝা গেল নিয়মিত পুজো করা হয় এখানে। এই মন্দিরটি একেবারে রোডের ধারে অবস্থিত, সেই কারণে এখান থেকে রাস্তায় গাড়ি চলাচল দেখা সম্ভব। আর এখান থেকে আরেকটি রাস্তা উপরের দিকে উঠে গেছে, চলো সেই পথে গিয়েও একটু দেখে নিই। পাথরের ফাঁকে ছোট্ট একটি গুফা মতন, তার মধ্যে একটি শিবলিঙ্গ, সামনে জ্বলছে প্রদীপ। আর এই প্রদীপের জ্বলন্ত শিখা এটা বুঝিয়ে দিল যে এখানে নিয়মিতভাবে পুজো করা হয়। সিঁড়ি চলে গেছে অনেক উপরে, সেই উপরে পাহাড়ে। এই মুহূর্তে আমাদের অনেক দেরি হয়ে গেছে, তাই এই প্রয়াস করলাম না, বাইকের দিকে রওনা দিই। এই অপরূপ সুন্দর রাস্তাকে নিয়ে নেমে পড়বো পাহাড় থেকে আজকে সমতলে। তবে তার আগে যাব নেপালে। আর নেপালের এই জায়গায় যেতে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে। সেখানে গিয়ে আমরা ভিজিট করব একটি ডুম হাউস, যা নেপালের একটি খুবই সুন্দর লোকেশনে অবস্থিত। ডুম হাউস ছাড়াও তোমরা এখানে কটেজের সুবিধা পেয়ে যাবে।
জায়গাটির নাম হলো গুফা পাতাল। একদম অফবিট একটি জায়গা, যেখানে তোমরা ছুটির 2টো দিন ভালো মতন কাটিয়ে আসতে পারো। আর এই গুফা পাতালে একটি মাত্র হোমস্টে রয়েছে। এই হোমস্টেটি নেপালে অবস্থিত হলেও এর মালিক কিন্তু ভারতীয় আর একজন বাঙালি। চলো তাহলে ওখানে গিয়ে ওনার কাছ থেকেই জেনে নেব এই হোমস্টের সম্বন্ধে আরো অনেক কিছু। কথা বলতে বলতে চলে এলাম সুকিয়া পোখরি। সুকিয়া পোখরি দার্জিলিং জেলার একটি জনপ্রিয় শহর। এখান থেকে 2টো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটি চলে যাচ্ছে সান্দাকফুর দিকে আর একটা মিরিকের দিকে। এই সুকিয়া পোখরিতেই খুবই সুন্দর একটি স্থান রয়েছে যার নাম জোর পোখরি। তবে আজ আমাদের হাতে সময় বেশি না থাকার ফলে এই জোর পোখরি যাওয়ার হবে না। তোমরা এই পথ দিয়ে এলে অবশ্যই জোর পোখরিটা দেখে নিও, কারণ জোর পোখরিও খুবই সুন্দর একটি স্থান। এতটা পথ অতিক্রম করে আজ আমরা 8ম দিন এসে পৌঁছেছি। আর এই পর্যন্ত এই 8ম দিনে কত খরচ পড়লো চলো জেনে নিই। সবার প্রথম আমরা শিয়ালদা থেকে উঠেছিলাম দার্জিলিং মেলে। সপ্তাহে প্রতিদিনই শিয়ালদা থেকে একই টাইমে ছাড়ি, 10টা 15, যার এসির ভাড়া পড়বে তোমাদের 955 থেকে 2220 টাকা পর্যন্ত, আর স্লিপারে পড়বে 365 টাকা। আমরা শিয়ালদা থেকে রওনা দিয়েছিলাম এই স্লিপারে, তাই শিয়ালদা থেকে এনজিবি পর্যন্ত আমাদের খরচ পড়লো 365 টাকা। সেখানে তোমরা 600 টাকা থেকে স্কুটি ভাড়া পেয়ে যাবে। আর আমরা রয়্যাল এনফিল্ডের বুলেট নিয়েছিলাম, সেই কারণে ভাড়াটা একটু বেশি পড়েছে, 1200 টাকা প্রতিদিন হিসাবে। সুতরাং আমাদের 8 দিনের ভাড়া পড়লো 9600 টাকা। আর আমরা 2 জন ছিলাম, সেই কারণে ভাড়াটা ভাগ হয়ে গেছে, তাই পার হেড ভাড়া পড়লো 4800 টাকা। আর এই সম্পূর্ণ 8 দিনে বাইকে তেল ভরিয়েছি 6000 টাকা। সুতরাং এটাও 2 ভাগে ভাগ করলে হচ্ছে 3000 টাকা পার হেড হিসাবে। তবে এই পর্যন্ত আমাদের খরচ পড়লো 8165 টাকা। ট্রেন, বাইক আর পেট্রোল এই 3টে গেল আমাদের যাতায়াত খরচা। আর হোটেল খরচা আর খাওয়া দাওয়ার খরচা সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর লাস্টে। তাই বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এখনো পর্যন্ত যারা এই ভিডিওটাকে লাইক করোনি অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। কথা বলতে বলতে কাছেই চলে এলো নেপাল বর্ডার। আজ আমরা কোনো ডকুমেন্টস ছাড়াই প্রবেশ করব নেপালে। আমার মনের মধ্যে যেন একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে এই মুহূর্তে, কারণ আগে তো জানা ছিল না যে কোনো ডকুমেন্টস ছাড়াই নেপালে প্রবেশ করা সম্ভব। তাই এক কৌতূহল ভরা মন নিয়ে পৌঁছে গেলাম নেপালে। এক অপরূপ সুন্দর একটি স্থান, যেই স্থানের সৌন্দর্যতা তোমাদের মন মুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। বলতে গেলে আমরা দুজনেই, মানে আমি আর জয়, দুজনেই এই জায়গাটির প্রেমে পড়ে গেলাম। সেই কারণে দুজনে মিলে প্রায় প্ল্যান করেই নিয়েছিল যে আরেকটা দিন বাড়িয়ে এখানে একদিন থেকে যাব। তবে বাড়ির সকলে অপেক্ষায় বসে আছে আমাদের, সেই কারণে আর সেই প্ল্যান করলাম। এটি হলো এই গুফা পাতালের রুম হাউস। অসাধারণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এখানে এসে ভিজিট করে নিলাম রুদ্রস ইকো হাট। চলো তাহলে এই রুদ্রস ইকো হাটে প্রবেশ করা যাক। রুদ্রস ইকো হাট।
রুম হাউস ছাড়াও তোমরা এখানে কটেজের সুবিধা পেয়ে যাবে, যার বিস্তারিত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তোমাদের এটা কত বছরের হবে? এটা আমরা করোনার থেকে শুরু করেছিলাম, আর করোনার থেকে শুরু হওয়ার পরে 2-2.5 বছর ধরে চলছে। 2.5 বছর ধরে চলছে। আর ইগলু হাউসটা কতদিন হয়েছে? ইগলু হাউসটা 2 বছর প্লাস। 2 বছর। বছর এমনি মিনিমাম কত টাকা থেকে শুরু? 250 ওইটার পার হেড, মানে এগুলোটা বাকি যেগুলো আছে স্টার্টিং 1250। 1250 এগুলোটা শুধু স্পেশাল 2250। আর ওখানে 1250 থেকে শুরু, লজিং অ্যান্ড ফুডিং পার ডে পার পারসন, কিন্তু ওই ডিফারেন্ট রেটেরও ঘর আছে। আচ্ছা। 1350, 1500 এরকম আছে। আর সিজন ওয়াইজ একটু আপ ডাউন হবে, তাই তো? খুব বেশি আমরা বাড়াই না, আমাদের এই যা থাকে এইরকম মোটামুটি থাকে। একদম সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে। আচ্ছা আচ্ছা। এই নাম্বারটা দিলাম, ও ওখানেই থাকে, আমি ঘুরে বেড়াই। আচ্ছা। পুরীতে 40 বছরের, 40 বছর ধরে আমি ওখানে। এই প্ল্যানিংটা খুব ভালো ছিল। এই করোনার সময় অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে না করলে চলে আস। তারপরে একজনের বাড়ি ছিল, তার বাড়িতে 3টে ঘর নিয়ে থেকে যাওয়া, তারপরে তার সঙ্গে একটা চুক্তিতে এসে হিসেবে ওইটাকে চালানো, এরকম জায়গায় নিয়ে যাওয়া। খুবই সুন্দর। পুরোটাই তোমাদের, তুমি নিয়েছো? আমি নিয়েছি, কিন্তু সব জায়গাটা না। যেন এই যে এই শেপের ঘর দুটো আমার, এই শেপের ঘর থেকে শুরু করে আমার নেপালের শেষটা আমার। আচ্ছা নেপালের দিক থেকে এলে, ইন্ডিয়ার থেকে এলে প্রথম বাড়ি আমার। আচ্ছা। আর ওইগুলো সব তৈরি হচ্ছে, সবাই ওগুলোকে তৈরি করা একজনের দিয়েছিলাম। সেখানে ঘরের সাইজগুলো ছিল 10x11, একটু বড় ঘরও ছিল, কিন্তু এইখানে হোটেল করতে গিয়ে গেস্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ঘরগুলো সব 16x12 করা আছে। বড় লাগে আর বাথরুমগুলো এখানকার লোকের স্বভাব অনুযায়ী একটু ছোট ছিল, সেইগুলোকে বলতে এইগুলোকে 5 ফুট বাই 9 ফুট বাথরুমটা। বাথরুম। এটার মধ্যেই কি বাথরুম ঢুকবে? না না, বাইরে এখানে। আঙ্কেলের ব্যবহার সত্যি খুবই ভালো। তিনি নিজেই ঘুরে দেখিয়ে দিল আমাদেরকে নতুন তৈরি হওয়া একটি কটেজ, যা নতুন করে গড়ে তুলছে। আর এখানে এটার ওয়ার্ডরোব, ঘরের ভিতরে স্পেস। হ্যাঁ, অনেকটা জায়গা বেড়ে যাবে। চেয়ার টেবিল চলে গেছে। 195 প্রেশার নামতো না। চলে গেছে। এই ওয়েদার আর চশমা ছাড়া কাগজ পড়তে পারতাম না, আমি সবসময় একটা চশমা ইউজ করতাম। আলমারিতে হয়ে গেছে। বাহ, এই তো পাহাড়ের একটা আর বাকি যা পেয়েছি তা হচ্ছে এখানকার শান্ত পরিবেশ, সেই জোরে কথা বলে না। আমরা জোরে এই এসো বলি, ওই এসো বলে দেখা যাওয়ার জন্য। হ্যাঁ ঘরগুলোতেও গ্লাস করা আছে। আর এইটা যে আরেকটু গ্রাম্য করছি, এইটা হচ্ছে ঘর গ্লাস নিচে গ্লাস, হ্যাঁ এটা দুটো glass হবে। দেখা যাবে, এইরকম গ্লাস করে দেবো। আর এই ডিজাইন হচ্ছে এখানে বারান্দা আছে, ব্যালকনি টাইপের। ঠিক আছে। এটিও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে আশা করি। কিছুটা সুন্দর সময় এখানে কাটিয়ে আবারও বেরিয়ে পড়লাম, তবে এবার বাড়ির পথে। আর এই রাস্তার সৌন্দর্যতা সত্যি অকল্পনীয়। দুধারে পাইন বন এই রাস্তার সৌন্দর্যতা আরো বাড়িয়ে তুলেছে। আর যাওয়ার আগে কথা মতন সম্পূর্ণ খরচটা জেনে নেওয়া যাক। আমরা আগেই জেনে নিয়েছিলাম যাতায়াত খরচ। যাতায়াত খরচ আমাদের এই যাত্রায় পড়েছিল টোটাল
8,165 টাকা। এবার তবে জেনে নেব থাকা আর খাওয়ার খরচ। এ যাত্রায় আমরা অফবিট স্থান কভার করেছি, সেই কারণে থাকা আর খাওয়ার খরচ একই সাথে হয়েছে। মানে এই হোমস্টেগুলোতে থাকা খাওয়ার খরচ একই সাথে প্যাকেজ হিসাবে ধরে নেওয়া হয়, যার মধ্যে দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন এবং রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট সবই এই প্যাকেজের মধ্যে পড়বে। আর তোমরা যারা আমার নর্থ বেঙ্গল ট্যুরের আগের ভিডিওগুলো দেখেছো তাদের কাছে অবশ্যই এগুলো জানাই আছে। আর যারা এখনো পর্যন্ত দেখোনি তোমাদেরকে বলবো আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের সমস্ত পর্ব একবার দেখে নিও, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না মনে। আর হোমস্টের প্যাকেজের রেট ছিল 1000 থেকে 1500 টাকার মধ্যে, সেই কারণে আমরা যদি গড়ে 1200 টাকা করে ধরি সেক্ষেত্রে 8 দিনের খরচ পড়েছে 9600 টাকা। সুতরাং আমাদের যাতায়াত খরচ ছিল 8,165 টাকা আর 9600 টাকা। টোটাল করলে হবে 17,765 টাকা। আরো একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এনজিপি থেকে বাড়ি যাওয়ার খরচটা। তবে তার আগে একটা জিনিস জেনে নিই, আমাদের কিন্তু রিটার্ন টিকিট কাটা নেই, সেই কারণে এই মুহূর্তে আর ট্রেনের টিকিটও পাওয়া সম্ভব হয়নি। তাই আমরা আজ শিলিগুড়ি থেকে বাসে করেই বাড়ি ফিরবো। আর সিএসটিসি ভলভো এসি বাসের ভাড়া পড়েছে 900 টাকা। তো সমস্ত কিছু টোটাল করলে পড়ছে 18,665 টাকা পার হেড। আর এটাই যদি তোমরা বাইক ছাড়া গাড়িতে কভার করতে চাও তো এই খরচটা পড়ে যাবে 40,000 টাকার কাছাকাছি। তো আমি বলবো বাইকের খরচটা অনেকটাই কম। তো এবার যাওয়ার সময় চলে এলো, তবে তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তবে আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।